একবার চেয়ারম্যানের দিকে ভয়াতুর চোখে তাকিয়ে লতিফ নত দৃষ্টিতে বলল। মানিক মৃধা রেগে উঠলেন। চোখ মুখ শক্ত করে ওনার হাত গিয়ে লতিফের গায়ে উঠতে যাচ্ছিল, তার আগেই জাকির মেম্বার দ্রুত উঠে গিয়ে মানিক মৃধাকে থামালেন। পুরোটা শুনতে দাও মানিক। আমরা বিচার করতে আসছি, তোমাদের অভিনয় দেখতে আসেনি। মাইয়াটা ভালো বানাইলে তো এসব কথা শোনা লাগতো না। মানিক মৃধা চুপ করে রইলেন, তার কথা বলার ভাষা রইল না মুখে। জাকির মেম্বার তাড়া দিলেন। তুমি বলো লতিফ, ওকে একদম ভয় পাবে না, সত্যিটা বলবে। পাখি আফায় দেহ ব্যবসা করে, মাঝে মধ্যেই ঘরে পুরুষ লোক আসে। আমি দেখেও চুপ করে থাকতাম, কাউকে বলতাম না। পায়ে পায়ে ওনার এসব কর্মকাণ্ড দেখতাম। আজ যখন ঘরে আসি, আমায় জোরপূর্বক ঘরে ডেকে নেয়। আমি না বলি, তিনি শুনেন না, বলেন বেশি টাকা লাগবে না, 300-400 টাকা হলে হবে। আমিও রাজি হয়ে যাই। এরপরে আমরা দুজন ওসব সম্পর্ক করার পরে পাখি আফায় গোসলে ঢুকে যায় আর আমি ঘুমিয়ে পড়ি। ভুলবশত আটকাতে মনে ছিল না। হঠাৎ ঘরে মানুষ আসতে দেখে তিনি জলদি জল কাপড় থেকে রুমে ঢুকে আসেন এবং আমারে তাড়া দেয়। আমি যেন পালিয়ে যাই। তার আগেই কাকিদের সামনে ধরা পড়ে যাই। আর বাকিটা তো আপনারা জানেনই। এবার আমার ছেড়ে দেন, আমি নির্দোষ। দুষ্কলে পাখি আফাই করছে, আমি করি নাই। বোকা ছেলেটা এমন সাজিয়ে গুছিয়ে কথা বলবে সেটা মানিক মৃধা কল্প কালো ভাবান্তর করেনি। যেন কারো শিখিয়ে পড়ে দেওয়া মুখস্থ বুলির লাইন। পাখি লজ্জা ঘৃণায় চোখ দুটি বন্ধ করে নিল। দু চোখের পাতাও ভারী ভারী হয়ে এলো। নোনা জলে গাল ভরে ভরে উঠেছে। মানিক মৃধা পাখির সামনে যান। ওর জলে ভেজা ফুটন্ত গোলাপের মতন মুখটা উঁচু করে তুলে বলেন, এসব কি সত্যি আম্মা? সেই সৃষ্টিকর্তার যার হাতে আমার প্রাণ, আমি সম্পূর্ণ নির্দোষ। আমাকে ফাঁসানো হচ্ছে আব্বা। কেউ কাউকে ফাঁসাচ্ছে না। তোমাদের তো কড়ি কড়ি টাকা পয়সা নেই যে ফাঁসিয়ে টাকা পয়সা লোকে আত্মসাৎ করবে। উল্টো ওই পোলার লোকে কয়েকদিন দেখা গেছে। লতিফের সাবজেক্ট বাদই দিলাম, তোমার এই মন্ত্রীর পোলার লোকেও নদীর পার, মুলাদি, কাচারি, ঘরের ট্রি হোমে দেখা গেছে। তাও কি মিথ্যা বানোয়াট? সবই সত্যি। মানিক, মেয়ের দিয়ে ভালোই ব্যবসা শুরু করে দিয়েছো। এমন লুকিয়ে লুকিয়ে মেয়েকে দিয়ে প্রতিটা ব্যবসা না করিয়ে বাড়ির সামনে সাইনবোর্ড টাঙিয়ে লিখে দাও এইখানে দেহ ব্যবসা করা হয়। মানিক মৃধার লজ্জায় ঘৃণার চোখ দিয়ে পানি বেরিয়ে শক্ত চিবুকে শুধান তিনি। তুই না ফের ট্রি হোমে গিয়েছিলি? পাখির মুখে শব্দ আসে না, দৃষ্টিতে কঠিন অসহায়ত্ব বোধ ফুটে ওঠে। ওর বাবার চোখ দিকে চোখ মিলাতেও পারেন না, কেবল লজ্জিত দৃষ্টি দুটি নত করে রাখলো। তুতনিটি নিচু হয়ে রইল। মানিক মৃধা যা বোঝার বুঝে গিয়েছেন, খুব ঠান্ডা স্বরে বললেন, আপনারা বিচার করতে পারেন। পাখি অবাক প্রদ হয়ে তাকিয়ে রইল ওর আব্বার শক্ত মুখটার পানে। যেহেতু দুইটার এসব কুৎসিত কাজে করতে গিয়ে ধরা পড়ছে, তাই কাজীটাকে দুইটাকে বিয়ে দিয়ে দেন। সকলের সঙ্গে একমত পোষণ করলেন, কিন্তু চেয়ারম্যান অন্য ভাবনায় মুশকুল। বেশ চিন্তিত তিনি। ললাট ঘেঁষে ভাববেন কি করবেন। সে এখানে নিজের কথা আসেনি, তাকে পাঠানো হয়েছে, বলা হয়েছে বড় মজলিসে মেয়েটাকে পতিতা বলে প্রমাণ করতে হবে। সেটা তো করা শেষ। এখন বিয়েটা দিলে অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে যাবে। তাই তিনি পরিস্থিতি অনুকূলে আনতে বললেন, সকলে থামো, মনোযোগ দিয়ে শোনো। মেয়ের বয়স দেখছো 15-16 হবে, 18 হয়নি এখনো। সেই হিসাবে অপ্রাপ্তবয়স্ক বালিকার বিয়ের বয়স হয়নি। আপাতত ছেলে এবং মেয়েকে 20টা করে লাঠির বাড়ি এবং পুরো চুল ন্যাড়া করে কালি মাখিয়ে দেওয়া এদের শাস্তি। আর আজ থেকে এদের এক ঘরে করে দেওয়া হলো। ওদের সঙ্গে কেউ মিশবে না, ওরা কারোর সঙ্গেও মিশবে না। আর মানিক মৃধা মেয়ের 18 বছর বয়স হওয়ার সঙ্গে সঙ্গে বিবাহ দিবা। আজকের বিচার এই পর্যন্ত। এখন মেয়ে এবং ছেলেটাকে লাঠি আঘাত করো। মানিক মৃধা আর বুকটা কেঁপে উঠল। চেয়ারম্যানের হুকুম পাওয়া মাত্র দুজন লোক পাখি ও লতিফের দিকে মোটা লাঠি নিয়ে এগিয়ে গেল। পাখির সেই ভয় কখন চিত্ত থেকে উঠে গেছে। এখন আর সে মারকে ভয় করছে না। যেখানে তার সম্মানটাই চলে গেছে, সেখানে মারের ভয় কিসের? ওর দৃষ্টি জোড়া কেবল ওর পিতার দিকে স্থাপিত। ওর দিকে ভুলেও ফিরে তাকাচ্ছেন না। লাঠির আঘাতে পাখির হুঁশ ফিরল। মোটা গাবের লাঠিতে ওর পিঠ জখম হতে লাগলো। মেয়েটার দাঁতের দাঁত চেপে সহ্য করে যাচ্ছে। এক সময়ের সহ্যের সীমা পেল, গলা দিয়ে আত্মচিৎকার করে উঠল। মানিক মৃধা চিত্ত পুড়ে উঠল।
হৃদস্পন্দনের ধকধক করে বাজা শব্দের সঙ্গে তার মনটা কাঁদছে, ভীষণ কাঁদছে। দৃষ্টিজোড়া ঘোলাটে হয়ে আসে। আহ, আমার শখের মাইয়া, যার শরীরে একটা টোকা পর্যন্ত দেয়নি ব্যথা পাবে বলে, আজ সেই মেয়েটা কেমনে গাবের মোটা লাঠির আঘাত সহ্য করবে? মেয়েটার আহাজারি তিনি আর সহ্য করতে পারলেন না। তিনি দ্রুত ছুটে গিয়ে পাখিকে আড়াল করে দিকে ওর আষ্টে পিষ্টে জড়িয়ে ধরলেন। অতঃপর সব কয়টা লাঠির বাড়ি তার কাঁধেই পড়ল। পাখি হু হু করে কেঁদে ফেল। মানিক মৃধা চেয়ারম্যানের কাছে গিয়ে মাথা নত করে বসল। চেয়ারম্যান সাহেব, শাস্তি যদি দিতে হয় আমায় দেন। আমি আমার মাইয়ারে ঠিক মতো মানুষ করতে পারিনি। দোষ করলে আমিও করেছি, ও করে নাই। অতএব যদি আঘাত করতে হয় আমারে করেন। ওর দোহাই আল্লাহর, ছাইরা দেন। বুঝে বলছো তো? জি। এই কে আছো? মানিকের চুল কামিয়ে কালি মাখিয়ে দাও। গোটা কয়েক মানুষের সামনে মানিক মৃধার চুল কামিয়ে মুখে কালি মাখিয়ে দেওয়া হলো। এরপরে একে একে গ্রামের সকলে চলে গেল, রেখে গেল এক আঘাতপ্রাপ্ত নেতিয়ে যাওয়া নারীকে এবং তার অসহায় পিতাকে। আজ 2 দিন হলো মানিক মৃধা পাখির সঙ্গে কথা বলেন না, ঠিকমতো খাবারও খান না। অতএব তিনি সরাসরি পাখিকে এড়িয়ে চলছেন। পাখির খুব কষ্ট হলো। ওর আব্বা যে ভীষণ কষ্ট পেয়েছে সেটা স্পষ্ট। এদিকে পাখি খাওয়া দাওয়া বন্ধ। আজ সকালে লতিফ এসেছিল। মানিক মৃধার পা ধরে ক্ষমা চেয়ে কেঁদেছিল। নিজের ভুল ছেলেটা স্বীকার করে গিয়েছে। বলেছে তাকে একজন এই কাজটা করতে বাধ্য করেছে, না করলে তাকে খুন করে তার হুমকিও দিয়েছেন। মানিক মৃধা বুঝেছেন কাজটা কার। তবে লতিফকে আর ঘরে জায়গা দেননি, লাথি মেরে ঘর থেকে বের করে দিয়েছেন। রাতে পাখি ভাত দিতে এসে ওর আব্বার পা চেপে ধরে কেঁদে ফেলল। ও আব্বা, আমারে মারো কাটো যা খুশি তাই করো, কিন্তু মুখ ঘুরিয়ে নিও না। তুমি মুখ ঘুরিয়ে নিলে আমি যাব কোথায়? উনি ওর কথার প্রসঙ্গে উত্তর না দিয়ে উল্টো শান্ত ঠান্ডা গলায় জিজ্ঞেস করে, তুই নওফকে পছন্দ করিস? নওফ তোকে পছন্দ করে? অনেক আব্বা, তুমি জানো না তিনি আমাকে কতটা ভালোবাসেন। তিনি বিদেশ থেকে এসে বলছেন আমায় ঘরে তুলবেন। তবে আমরা এমন কোনো কাজ করিনি যাতে তোমার সম্মান নষ্ট হয় আব্বা। মানিক মৃধার সন্দেহ এবার গাঢ়ই হলো। এসব তাহলে নওয়াফের পরিবারের কোনো সদস্যেরই চাল ছিল, নয়তো নওয়াফ যেতেই কেন এসব ঘটনা ঘটবে, আবার খালি বাড়িতেও? এটা যে গভীরতম ষড়যন্ত্র ছিল তা স্পষ্ট। নওয়াফকে চিনেন তিনি। ছেলেটা অসাধারণ, এমন একজন ছেলে মেয়ে জামাই হিসেবে পাওয়া ভাগ্যের ব্যাপার স্যাপার। তিনি আর রাগ করে থাকলেন না, তবে বললেন, নওফ, আসলে এই বিষয়ে আমি কথা বলবো। আমায় বিশ্বাস করেছো তো আব্বা? তোকে অবিশ্বাস করলাম কখন? আমি তোর পিতা পাখি। তোর চরিত্র সম্পর্কে আমার চেয়ে বেশি ভালো জানে। তোমার মতন পিতা পেতে ভাগ্য লাগে, আমি পেয়েছি। সেই হিসেবে আমি ভাগ্যবান। তুমি পৃথিবীর শ্রেষ্ঠ পিতা। এবার ভাত খেয়ে নাও আব্বা। মানিক মৃধা ভাত মাখিয়ে আগে পাখিকে খাইয়ে দিলেন, এরপর নিজেও খেলেন। অথচ মেয়েটা কি জানতো এটাই ছিল তার পিতার হাতে শেষ খাওয়া? মধ্য রজনীতে বাহিরে ঝড় ছাড়ছে, সঙ্গে সঙ্গে ঝুম বৃষ্টি। মানিক মৃধা ঘুমালেন না, কপালে আঙুল ঠেকিয়ে শুয়ে রইলেন। পাখি ওনার সামনে বরাবর খাটে শুয়ে আছে। আজ রুমে তিনি যেতেই দেন। যদি ভয় পায় তার মাঝরাত্রিরে এত ঝড় এলো, বৃষ্টি এলো। মানিক মৃধার ভীষণ শীত শীত লাগলো। তিনি লেপ মুড়ো দিয়ে সবে চোখ দুটি বুঝেছেন, তখনই কাঠের দরজার কপাটি ঠকঠক করে কেঁপে উঠল। প্রথমবার সম্পূর্ণ মনের ভুল বলে বিষয়টি এড়িয়ে গেলেন, কিন্তু দ্বিতীয়বার যখন দরজা কেঁপে উঠলো তখন তার সন্দেহ গাঢ় হলো। এত রাত্রিরে কে আসলো? নিখিল না তো? এই ছেলেটার এই মাঝরাতে আসার অভ্যাস আছে। ঘরে এদিকে বিদ্যুৎ নেই, হারিকেনে নিভু নিভু জ্বলছে নিভছে। তিনি হারিকেনে আঁচ বাড়িয়ে দিয়ে দরজা খুলতে বের হলেন। দরজা খুলে দিতে দুটো শক্ত হাত এসে ওনার গলা চেপে ধরল। মুহূর্তের মধ্যে এই ফাঁকা দরজা দিয়ে তিনজন দানবের মতো শরীর ঘরে ঢুকে পড়ল। একজনের হাতে রামদা, অন্যজনের হাতে চাপাতি, আর একজন ওনার গলা চেপে ধরেছে, তার হাতে ধারত ছুরি। ওনারা রোগা শরীরটা জাগিয়ে তুলে ছুঁড়ে মারল দু কাঁধে ছুরি দিয়ে, দুটো আঘাত বসিয়ে দিল। মানিক মৃধা গোঙানি দিয়ে উঠলেন। তিনি 3 জন স্বাস্থ্যবান তেজি লোকেদের সঙ্গে উনি একা পারেন না। আজ যে ভয়ঙ্কর কিছু ঘটবে সে আন্দাজ করতে পেরেছেন। এখন চিন্তা হচ্ছে ঘরে যুবতী সমতুল্য মেয়েকে নিয়ে। ভয়ার্থ দৃষ্টিতে পাখিকে আলো আধারে একবার দেখে নেন, যদিও বোঝা যাচ্ছে না ওইখানে আদৌ মানুষ আছে কিনা। তবু ওনার চিন্তার শেষ নেই। জন্মদাতা পিতা তো চিন্তা হওয়ারই কথা। ভাবনার মাঝেই একজন এসে তাকে ফের ছুঁড়ে মারে, গালে থাপ্পড় পেটে ঘুষি দিয়ে শুধালেন, তোর মেয়ে কোথায় বল? মানিক মৃধার কেমন জানি গলা পরিচিত মনে হলো।
হাটবাজার শুনেছে হয়তো, ফের রাশভারী গমগমে গলায় ভেসে এলো। কি রে বুইরা, এত মার খাওয়ার পরেও তুই বলবি না? না মরার শখ জেগেছে? অবশ্য তোকে মেরে ফেলার হুকুম আছে। কথাটা বলে মানিক মৃধার বুকের উপর উঠে বসলো, ওনার গলা চেপে ধরলো, গলা দিয়ে গোঙানির মতন শব্দ বেরিয়ে। মানিক মৃধার সঙ্গে আক্রমণকারী পুরোদমে ধস্তাধস্তি চলছে। বাকি দুজন ঘরের ভেতর গেছে পাখিকে খুঁজতে। ততক্ষণে পাখি ঘুম ভেঙে গেল ধস্তাধস্তির শব্দ শুনে। ধরফরিয়ে উঠলো সে, চট চলতে উঠে বসলো। ওর আব্বার উপর নজর পড়তে আটকে উঠলো। একজন দানবের ন্যায় শরীর, আধো আলো আধো অন্ধকারের মধ্যে ওর আব্বার গলাটা নৃশংসভাবে চেপে ধরেছে। কিন্তু লোকটাকে কেন পরে আব্বাকে এভাবে গলা চেপে ধরেছে ওর মাথায় ঢুকলো না। এটা ডাকাত নয় তো? সে তো ডাকাতদের ভীষণ ভয় পায়। শরীর তীব্র উত্তেজনামূলক ভয় ঠকঠক করে কাঁপছে। কি করবে ঠিক বুঝতে পারছে না। হাটের নিচে একটি গাবের লাঠি আছে, সেটা হাতে নিয়ে কাঁপতে কাঁপতে আক্রমণকারীর দিকে ছুটে গেল। ও আক্রমণকারীকে আঘাত করতেই যাবে, তার আগে পেছন থেকে ওর মাথার ডান পাশে কোপ বসালো কেউ। আঘাতটা যদিও গভীর ছিল না, তবু রক্তক্ষরণ শুরু হলো। পাখি রক্ত মাখা মাথাটা নিয়ে মাটিতে গিয়ে নিতে পড়লো। মানিক মৃধা ওইটুকু দৃশ্য দেখে ঘাবড়ে গেলেন। পাখির জ্ঞান আছে, তবে ওঠার শক্তি নেই। মানিক মৃধার বুকের ওপর থাকা সেই লোকটি উঠে এসে পাখিকে টেনে বসালো। বাকি দুজনকে হাতের ইশারায় দেখালো মানিক মৃধাকে শেষ করে দিতে। আর সেই মেয়েটিকে নিয়ে একটু আনন্দ ফুর্তি করতে যাচ্ছে। দ্বিতীয়জন বলে উঠল, এই যাইস না, ওইটা মন্ত্রী পুত্রের মাল। জান প্রাণ কলিজা ফুসফুস দিয়ে ভালোবাসে। জানতে পারলে জীবিত থাকবে না, কেটে টুকরো টুকরো করে দিবে। শালা একটা জিনিস, ওই ভারী ডেঞ্জারাস ও সাইকো একটা। তাছাড়া আমরা ইজ্জত হরণ করতে আসিনি, খুন করতে এসেছি। খুন সেটা করে চলে যাব। বস যদি তোর এসব কার সাথে জানতে পারে না, খুব জারবে। তাই বলে মুখের সামনে এমন সুন্দর কচি জিনিস রেখেই চলে যাব? আর তাছাড়া মন্ত্রীর ছেলে জানবে কেমনে রে? ওইটা তো বিদেশে। অতএব জানার কোনো কারণ নেই। তোদের ইচ্ছে করলে তোরাও আসতে পারিস। দ্বিতীয় লোকটা নাভির 3 ইঞ্চি নিচে হাত বুলাতে বুলাতে পৈশাচিক হেসে বলল, তোর পর আমার সিরিয়াল, এরপরে টাকলায় যাইব, খুব মজা হবে। রমরমা। পাখির ভয় গলা শুকিয়ে এলো। প্রথম লোকটা বিদঘুটে হেসে সে পাখিকে টানতে টানতে খাটের উপর নিয়ে ছুঁড়ে মারলো। মেয়েটার মাথা কেটে রক্ত ঝরছে, তাতে ওর চৈতন্য হারাবার মতন অবস্থা। তার উপর লোকটার হঠাৎ আক্রমণ, কেমন দুটো একসঙ্গে সামাল দেবে সে ঠিক বুঝতে পারছে না। লোকটা ওর বুকের ওড়না টেনে ধরে পৈশাচিক হাসি দিল। পাখি ভয়ে গা কাটা দিয়ে পিঠ পেয়ে সেচ জল গড়ালো। শরীর হিমশীতল হয়ে এলো, হু হু করে কেঁদে ফেললো। অমন দানবের মতন শরীরের সঙ্গে জোর জুলুম করে ওর দুর্বল ও আঘাতপ্রাপ্ত শরীরটা কতক্ষণ টিকে থাকতে পারবে সেটা বলা বাহুল্য। লোকটা ক্রমশ ওর দিকে ছুটে আসে। ও ভয়ার্থ মুখটা নিয়ে পিছু হচ্ছে। লোকটা বিচ্ছি পৈশাচিক হাসে, যেন বেশ মজা পেয়েছে। পাখি গা উতলিয়ে উঠে, বমি পাচ্ছে, ভীষণ বমি। লোকটা একদম ওর কাছাকাছি, হাত বাড়িয়ে ধরা যায়। ও খাটের রেলিংয়ের সঙ্গে মিয়ে গেল। লোকটা ছো মেরে ওর দুহাত খামচে ধরলো, গলায় কামড় বসিয়ে দেয়। মেয়েটা চিৎকার করে ওঠে, বাঁচার আশায় হাত পা নাড়িয়ে নাড়িয়ে সাহায্য চায়, অথচ আজকেও ও ডাক শুনে না। বাইরে ঝুম বৃষ্টি, ঘরে লোমহর্ষকর শরীর কাঁপানো ও তাণ্ডবলীলা চলছে। এমন একটা দিনে সে ধর্ষিতা হলে কেউ টের অব্দি পাবে না। হয়তো আগামীকাল ভোরে এসে দেখবে কিনা জানে না। নওয়াব ভাইয়ের মুখটা বোধ হয় আর দেখা হবে না। হয়তো তার গণধর্ষণের পর সংবাদপত্রে বড় করে একটা ছবি উঠবে। কেউ কেউ শোক পালন করবে, কেউ কেউ বলবে এটা ঠিক হয়েছে, কেউ কেউ বলবে এটা ঠিকই হয়েছে, কারণ সে সকলের কাছে বেশ্যা পতিতা নামেই এখন পরিচিত। লোকটা ওর বুকে ওড়না নিয়ে টানাটানি করছে। পাখির গা ভীষণ খিনখিন করে উঠল, যেন কীট পতঙ্গ পড়ছে শরীরে। একটা সময় লোকটা জোরাজুরি করে ওর বুকের ওপর থেকে ওড়নাটা টেনে নিয়ে নেয়। এরপরে হো হো করে দেহ কাঁপিয়ে হেসে দেয়। ছোট্ট শরীরটা নিয়ে পাখি ভয়ে আতঙ্কে লজ্জায় কেমন নেতিয়ে জড়সড় হয়ে গেল। অসহায় ভিড়ে ভয়ে শরীরের লোম অবধি দাঁড়িয়ে গেল। রন্ধ্রে রন্ধ্রে অজানা ভয়ে কেঁপে উঠেছে। ভয়ার্ত চোখ জোড়া নিয়ে পিছিয়ে যায়, চোখের কোল ঘেঁষে কয়েক ফোঁটা নেত্রবাড়ি গড়িয়ে পড়ে। আজকে সে ধর্ষণ হবে তা সুনিশ্চিত করে বলা যায়। এরপর হয়তো তাকে খুন করা হবে। নিজের করুণ পরিস্থিতি কথা ভেবে ভীষণ কষ্ট লাগলো। জীবনের শেষ মুহূর্তে প্রিয়
পুরুষের মুখটা পর্যন্ত দেখা হবে না। হায় ভাগ্য আমার, বিড়বিড় করে কঞ্চে উচ্চারিত করলো সে। শুনছেন নওয়াব ভাই, আমি মরে গেলে আমার কবরটা ঠিক সেখানে দেবেন যেখানে আপনার সমাধি কক্ষ হবে। ইহকালে আপনার সঙ্গে আমার মিলন না হোক, কিন্তু পরপারে আমাদের দেখা হোক, মিলন হোক, মহামিলন। ধীরে ধীরে আগন্তুক লোকটা হিংস্র ক্ষুধার্ত হানার হয়ে উঠল। ওর জামার হাত খুবলে ছিঁড়ে ফেলে। পাখি বাধা দেয়, লোকটার গায়ে থুতু ছুঁড়ে মারে। বিনিময়ে ওর কোমল গালে থাপ্পড় পড়ে। মেয়েটা ফুপিয়ে উঠছে, চোখের জলে গাল ভেজে ওঠে। মনে মনে নওয়াফের মুখটা মনে করতে চেষ্টা করে। ওই তো লোকটাকে দেখা যাচ্ছে, কি সুন্দর স্নিগ্ধ হাসি, এত সুন্দর মুখ। মেয়েটা দু চোখের পানি ছেড়ে দেয়, পিড় করে। আপনি আসুন, প্লিজ আসুন। ওগো নওয়াব ভাই, আপনার পাখির সর্বনাশ হয়ে যাচ্ছে। আজ যদি আপনি না আসেন, চিরদিনের জন্য হারাবেন আমায়। ওরা আমায় ছাড়বে না নওয়াব ভাই, ছাড়বে না। ক্ষুধার্ত বাঘের মতন খুবলে খুবলে খাবে আমায়। দেখেন ওরা আমার পবিত্র শরীরটাকে নোংরা করার উল্লাসে মেতে উঠেছে। কতক্ষণ আমি লড়াই করে বাঁচবো জানি না। যদি মরে যাই আমায় ভুলেন না প্রিয় নওয়াব ভাই, ভুলেন না। বুকের এক কোণে আমাকে সযত্নে মুড়িয়ে রাখেন। কথাগুলো বলতে গিয়ে মেয়েটা নোনা জলে গলা ভিজে উঠল। বুকটা ভয়ে ধরফরিয়ে লাফিয়ে ছাপিয়ে যাচ্ছে। শরীরের সেই শক্তি অন্বেষণ করে পায় না সে। ওর নিরুপায় অসহায় মুখটা দেখে লোকটা হলদেটে দাঁত বের করে কুচিত বিদঘুটে হাসে। পাখির কাছে সেটা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট হাসি বলে মনে হলো। ফের পেট উতলে বমি পেল। ওর মুখের কাছে অমন কুৎসিত মুখটা নিতেই পাখি মুখ ঘুরিয়ে নিল। তৎক্ষণাৎ ঠাস করে লোকটার গালে থাপ্পড় বসিয়ে দিল। এতে লোকটা দ্বিগুণ বিক্ষুব্ধ ও হিংস্র হয়ে উঠল। ওর বুকের নরম মাংস নালীর উপর আঘাত করে বসতে চাইল। তার আগেই মেয়েটা সুযোগ বুঝে উপর হয়ে গেল। ওর দেহটা টেনে হিসড়ে চিৎ করায়। পাখি চিৎকার করে কাঁদে। লোকটা হাসে, গা দুলিয়ে হাসে। ওর কষ্ট, যন্ত্রণা, অশ্রু দেখে যেন লোকটার পরম আনন্দ তৃপ্তি পাচ্ছে। অমন হাসি দেখে পাখির গা কাটা দেয়, লোম দাঁড়িয়ে যায়, দেহ শিবরে উঠছে। শরীরটা নোংরা আবর্জনায় ভর্তি মনে হয়। কথা বলার ভাষা হারায়। ওর জামার পিছের অংশ ততক্ষণে ছিঁড়ে ফেলেছে। আরেকটা টান মারলে পুরো জামাই ছিঁড়ে যাবে। এরপর মেয়েলি অঙ্গগুলো বেরিয়ে আসবে। জীবনের এই চরম কঠিন মুহূর্তেই মনে হলো মেয়ে হয়ে জন্ম না নিলেই বুঝি সবচেয়ে বেশি ভালো হতো। তাহলে এমন করে কারোর ভোগের সামগ্রীর শিকার হতে অন্তত হতো না। তার চেয়েও নির্মম, নির্দয়, মর্মান্তিক ছিল যখন তার পাজামার ফিতা ধরে লোকটা টান দিচ্ছিল। সঙ্গে সঙ্গে পাখি বিস্মিত ও স্তব্ধ হয়ে গেল। চোখ ফেটে ওর অশ্রু বেরিয়ে গেল। কণ্ঠস্বর কেঁপে উঠেছে। বুকের ভেতরে থাকা যন্ত্রণা দলা পাখি বেরিয়ে আসতে চাইল। নিজের সর্বনাশ আজ যেন নিজের চোখের সামনে দেখতে পাচ্ছে। লোকটা ফের ওর পাজামার ফিতায় টান বসালো। পাখি শরীরের সমস্ত শক্তি দিয়ে গলা ফাটিয়ে চিৎকার করে উঠল, আব্বা, আব্বা, আমারে বাঁচাও। মেয়ের এমন করুণ অসহায় আর্তনাদ আহাজারি কোনো পিতা কি মেনে নিতে পারে? তিনিও পারেননি। একজন লোক ওনার বুকের উপর আরেকজন সিগারেট টানছে। মানিক মৃধা শ্বাস বন্ধ হওয়ার জোগাড়। তবুও লোকটা ওনার গলা ছাড়ছে না। আল্লাহ আল্লাহ জপে আশপাশ তাকালেন। হাতের কাছে লাঠি পড়া দেখলেন। এটাই তখন পাখি নিয়ে এসেছিল, সেটাই তার হাতের কাছে পড়া। উনি দ্রুত সেটা হাতে তুলে নেন। শরীরের সমস্ত শক্তি খরচা করে তার বুকের উপর বসে গলা চেপে ধরা লোকটার মাথা বরাবরই একটা বাড়ি বসিয়ে দেন। মুহূর্তের মধ্যেই লোকটা মাথা চেপে ধরে ঘরের বাইরে গিয়ে পড়ল। বাকি একজন ওনার দিকে এগিয়ে আসার আগেই পড়ে থাকা রামদাটা দিয়ে ওইটার কাঁধে কোপ বসালেন। লোকটা মৃদু আর্তনাদ করে ভয়ে ভয়ে পিছু ঘুরে ওই সুযোগে তিনি লোকটাকে বাইরে ধাক্কা দিয়ে ফেলে দরজায় খেতেন। বাকি থাকে একজন। ওইদিকে পিচাস লোকটা পাখির পাজামার ফিতে ধরে টানাটানি করে দিয়েছে, জোর জুলুম করছে। পাখি ওনার হাতে কামড় বসিয়ে দিল। মুহূর্তের মধ্যেই লোকটা গলা ফাটিয়ে আর্তনাদ করে ওর ফিতা ছেড়ে দিয়ে নিজের হাত দেখতে ব্যস্ত হয়ে পড়ল। ততক্ষণে পাখি খাটের এক কোণে গিয়ে ঠিসিয়ে রইল। মেয়েটার মুখাবে খাম চটচটে। বিছানার অবস্থায় রণক্ষেত্র। ওর মাথাটা ভীষণ ভারী ভারী লাগছে। চোখ দুটি ঝাপসা ঝাপসা হয়ে আসে। কতক্ষণ মাথা ধরে থাম মেরে রইল। লোকটা পুনরায় বিক্ষিপ্ত হয়ে ধীরে ধীরে ওর নিকটে এগিয়ে আসে। অথচ ওর নড়বার বিন্দুমাত্র শক্তি দেহে নেই। মনে হয় দেহের সর্বশক্তি অদৃশ্য কোনো এক
শক্তি চুষে নিয়েছে। পাখি শরীরে থাবা বসানোর আগে লোকটার মাথার পেছনে রামদার নিচাংশে দিয়ে মানিক মৃধা ভারী বসালেন। লোকটা মানিক মৃধার দিকে এক পলক তাকিয়ে চৈতন্য হারিয়ে নেতিয়ে পড়ল। ওইদিকে দরজার বাইরে থেকে লাথি ঘুষি দিয়ে দরজা খুলে শয়তানগুলো মরিয়া হয়ে উঠেছে। দরজার অবস্থা ভালো না, বেশিক্ষণ টিকবে না, তাও না সে বলা যায়। উনি ছটপট পাখির হাত ধরে টেনে পাখির রুমের দিকে যাচ্ছিল। সেখানে দেখা গেল আরেকটা মানুষরূপী পিশাচ জানালা ভাঙতে চেষ্টা করছে। উনি মনোভাব পাল্টালেন। মুক্তির রুমটা অল্প কিছু দিন হয় তুলেছেন। ওখানে বেড়া জানালা বেশ শক্ত ও মজবুত, সহজেই ভাঙা সহজ নয়। অতঃপর তিনি পাখিকে মুক্তির রুমে ঢুকিয়ে দিলেন। মেয়েটা ওর পিতাকে ধরে টানলো। তুমি যাও কই আব্বা? আপনার দৃষ্টি দুটোতে গভীর অসহায়ত্ব বোধ, চোখ দুটি ছলছলে, বুকটা এখনো অজানা আতঙ্কে ভয়ে ছলাৎ করে লাফিয়ে ঝাঁপিয়ে যাচ্ছে। শয়তানগুলো কখন আবার দরজা জানলা ভেঙে ঘরে ঢুকে পড়ে বলা তো যায় না। তার আগে মেয়েটাকে নিরাপদে আশ্রয় দিতে হবে। উনি নমনীয় স্বরে বললেন, পাখি, আজ আমার যা কিছু হয়ে যাক, তুই খবরদার দরজা খুলবি না। এমনকি আমি মরে গেল না, মনে রাখবি এটা তোর পিতার আদেশ। এখন দরজার খিল শক্ত করে দে। বাবা, তুমিও ভেতরে আসো। আমি ভেতরে গেলে দুজনকে একসঙ্গে মরব, আর বাইরে থাকলে একা মরব। দুনিয়ার অনেক কিছুই আমি দেখেছি রে মা, তুই দেখিসনি। তুই বাচ্চা থাক মা। এখন দরজার খিল দে। দেখ, শয়তানগুলো উপরের খিল খোলা ফালাইছে, নিচেটাও খুলে ফেল। পুরোটা শেষ পর্যন্ত করতে পারেননি। তার আগে দরজা খুলে গেল। লোক দুটো অস্ত্র নিয়ে এই দিকে রাগে ফুসফুস করতে করতে শাসা করে এগিয়ে আসছে। মানিক মৃধা জলদি পাখির দরজার কড়া ধরে টান দিয়ে আটকে দিলেন। ভেতর থেকে পাখিকে দরজার খিল দিতে তাড়া দিলেন। পাখি চট করে দরজার উপর নিচ খিল শক্ত করে দিয়ে দিল, কিন্তু সে কান্না কিছুতেই আটকে রাখতে পারছে না। ওর আব্বার জন্য ভীষণ কষ্ট হচ্ছে। দরজার সঙ্গে হেলান দিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। হঠাৎই দরজা লাথি শব্দ পেলে আটকে উঠল। আতঙ্কে ভয়ে মুখটা নীল হয়ে এলো। এবার যদি দরজা ভেঙে রুমে ঢুকে পড়ে তখন? এখন ওদের কাছ থেকে সে বাঁচতে কি করবে? কই লুকাবে সে? ওদের একটা ড্রাম আছে, চালের ড্রাম, সেটা আপাতত খালি। ও বুদ্ধি খাটিয়ে সেই ড্রামের মধ্যে ছটপট লুকিয়ে পড়ল। বাইরে ঝড় থেমেছে চপচপ করে। এখনো বৃষ্টির ছিটে ফোটা টিনের চালার উপর দিয়ে পড়ে নিস্তব্ধ মাংস রজনীতে। সেই শব্দগুলি পৈশাচিক ভয়াতুর হাড় কাঁপানো কর্মকাণ্ডের আলোড়ন তৈরি করে। ঘরের ভেতর এখনো ভয়াবহ ঝড় হাওয়ার তাণ্ডবলীলা চলছে। মানিক পিতার মুখটা ফুলে আলুর মতন গোল। এত ঘুষি থাপ্পড় সে কোনো খালি খায়নি। বৃদ্ধ লোক খাওয়া শর্ত শয়তানগুলি ছাড় দিল না। এদের ভিতরে মনুষ্যত্ব উঠে গেছে। লোকগুলি তার অস্ত্রগুলো নিয়ে গভীর আলাপ আলোচনায় বসেছে। আজ যদি দুজনকেই তারা খুন না করে রেখে যায়, ওরা ভবিষ্যতে তাদের জন্য ভয়ঙ্কর হুমকির কারণ হয়ে দাঁড়াবে, তা অনায়াসেই বলা যায়। বিশেষ করে ওই মেয়েটা, মন্ত্রী পুত্র তো আজীবনই ভিনদেশে থাকবে না। সে এসে যখন এসব শুনবে কিংবা মেয়েটা বলবে, তখন পাতালে থাকলেও ঈগল চোখ জোড়া দিয়ে ঠিকই খুঁজে বের করবে। এরপরে হয়তো জবাই করে টুকরো টুকরো করে করবে তাদের। বেশ ভালো করে চেনা আছে লোকটাকে। হিংস্র ক্ষুধার্ত আস্ত জানোয়ার একটা। কচু কাটার মতন লোক কাটতেও তার দ্বিধা নেই। একবার তো একটা লোকের গলা সকলের সামনে বসেই কেটে ফেলেছিল। লোকটার দোষ ছিল সে নিজের স্ত্রীকে খুন করে রান্নাঘরে লুকিয়ে রেখেছিল। সেদিন ভরা মজলিসে বসে সবার সামনে জবাই করেছিল লোকটাকে। সে কথা মনে উঠতে ওদের গা শিউরে উঠল, হাত পা কেঁপে উঠে। সেখানেই তো ওনার কলিজায় হাত দিয়েছে। নিশ্চয়ই বসে থাকবে না তিনি, বাড়ি গিয়ে হলো হত্যা করে ছাড়বে। তিনজনের ভয়ে আছে। যা করতে হবে ভেবে চিন্তে করতে হবে। যে জন জ্ঞান হারিয়েছিল তাকে অনেক আগেই জ্ঞান ফেরানো হয়েছে। সকলে মিলে এখন গোল হয়ে সুপরামর্শ করছে তারা। প্রথমজন বলে, দুজনেই বুড়োটাকে দেখ, আমি মেয়েটাকে দেখছি। যেভাবে হোক খুন দুটোকে করতেই হবে, অন্তত নিজেদের জীবন বাঁচাতে হলেও। ঠিক আছে, তুই ওই দিকটা দেখ, আমরা দুজন বুড়োটাকে সামলাচ্ছি। পাখি ড্রামের মধ্যে বসে কাঁপছে। ফুপিয়ে মেয়েটার ঠোঁট উল্টে ভয়ে মুখ চেপে কাঁদে। জানালার উপর কুড়ালের কোপ পড়ল। মেয়েটার বক্ষস্থলে থক করে মুচড়ে উঠল। কলিজার সমস্ত জল শুকিয়ে গেল। তৎক্ষণাৎ ছটপট মুখ চেপে ধরল। কোপানোর শব্দ যেন বাইরে না যায়। জীবনের এমন করুণ বিভৎস মুহূর্তে সবচেয়ে বড় অসহায় মনে হলো নিজেকে। আজ এমন করুণ নৃশংস কঠিন মুহূর্তে যদি তারা দুজন
বাবা মেয়ে মারাও যায়, তাহলে কেউ জানবে না, উল্টো লোকে আঙুল তুলে বলবে অন্য ছেলের হাত ধরে মেয়ে পালিয়েছে, সেই দুঃখে বাবা ঘর ছেড়েছে, কেউ জানবেও না। সে কালো রাত্রে নৃশংস হৃদয় বিদারক ঘটনার দৃশ্যবলির কথা। পাখি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, ওর বাবাকে মৃত্যুর মুখে ফেলে রেখে এভাবে ধুকে ধুকে ভয় পেয়ে মরার চেয়ে লড়াই করে মরা ভালো, হয় বাঁচবে নয় মরবে। তীক্ষ্ণ নজর আশপাশ দেখে ট্রাম থেকে বেরিয়ে গেল মেয়েটা। টিনের ছোট্ট ছিদ্র পথ দিয়ে আবছা আলোতে দেখলো আক্রমণকারী লোকটা দরজার সামনে কান পেতে চুপ করে দাঁড়িয়ে আছে। পাখির ইচ্ছে করলো হাতের কাছে একটা দা থাকতো, রামদা, সেটা দিয়ে দরজার নিচে দিয়ে ঢুকে লোকটার পা দুটো কেটে ফেলতো। এতে অন্তত ওর দেহের কিছুটা শান্তি মিলত। কিন্তু আফসোস, তার আশপাশে দা কেন, কিছুই নেই। ঘুটঘুটে অন্ধকার রুমটা, আলোর বিন্দু মাত্র রেখাও নেই। হাঁচে হাঁচে বিছানার কাছে গেল, বালিশের নিচে হাত দিয়ে চুপচাপ মুঠো ফোনটা বের করল। এতক্ষণে এটার কথা মনে ছিল না, দুপুরে এই রুমে এসে রেখেছিল ভাগ্যিস, এখন কাজে লাগলো। সবার আগে নওয়াফের নাম্বারে কল বসালো, কল ঢুকছে না, নেটওয়ার্কের প্রবলেম। এত কান্না পেল মেয়েটার, গলা থেকে অশ্রু দানাগুলি উপরে আসতে চাইল। ওনার প্রতি ঘোর অভিমান জমল। বিপদের সময় ওনাকে পাওয়া যায় না, সেই মুহূর্তে নিখিলের কথা স্মরণে এলো। ঝটপট কল বসালো। দুবার দেওয়ার পরই নিখিল কল রিসিভ করলো। পাখির ভেতরে থাকা কান্নাগুলি বুকের ভেতর থেকে উপরে বেরিয়ে এলো। অধর ভেঙে ফুপিয়ে উঠলো, অবরুদ্ধ গলাটি দিয়ে বহু কষ্টে বের করলো, নিখিল ভাই আমাদের বাঁচান, ওরা আমাদের মেরে ফেলবে, নিখিল ভাই মেরে ফেলবে। নিখিল রাত জেগে ব্যবসায়িক হিসেব করছিল। পাখির ফোন পেয়ে কিছুটা অবাকই হচ্ছিল। গত 4 দিন ধরে সে ঢাকা ছিল, চকবাজারে নতুন কিছু কাপড় আনতে গিয়েছিল। দোকানের সব কাপড় ফুরিয়ে আসছে, তাই কিছু নব্য ডিজাইনের শাড়ি 3 পিস প্রয়োজন ছিল। রাত 9টায় ফিরেছে সে। এসে পাখির ব্যাপারে ওইসব মিথ্যে গুজব শুনেছিল, সে বিশ্বাস করেনি। কিভাবেই বা বিশ্বাস করবে? মেয়েটাকে ওর ন্যাংটা কাল থেকে চেনা, নিজ হাতে কত গোসল করিয়েছে। সে মেয়েটা নাকি চরিত্রহীন বললেই হলো, আর অমনি বিশ্বাস করে নিল। ওই দিন সে থাকলে মহিলা কজনের জায়গা মতো কচুই ভরে দিত। শালে ভাবছিল রাতেই দেখা করে আসবে, পরে মনস্থির করলো সকালে যাবে। সারাদিনের ব্যস্ততা, জার্নি শেষে দেহটা বেশ ক্লান্ত, কিছু হিসেব বাকি ছিল, সেসব করে ঘুমাতে যাবে ভাবছিল। তার আগে মধ্যরাত্রিরে পাখির ফোন পেয়ে কিছুটা অবাক হলো। রিসিভ করে কানে ধরতেই ওইসব শুনে নিজেকে শান্ত রাখতে পারলো না। পাখির পোপানোর শব্দ শুনে আন্দাজ করে নিল কিছু একটা হয়েছে। তার মুখাবের ভাবভঙ্গি পাল্টালো। দ্রুত হিসেব ছেড়ে দাঁড়িয়ে গেল, জুতো পরে দরজা খুলে বেরিয়ে যেতে যেতে বলল, পাখি তুই ঠিক আছিস? তোর কিছু হয়নি তো? আমি ঠিক আছি, আমার আব্বা ঠিক নাই, ওনাকে ওরা মারছে। কারা? ওপাশ থেকে আর উত্তর এলো না, তবে কেউ দরজা লাথি দিচ্ছে, গমগমে বিশ্রী ভাষায় গালাগালি করছে, তা স্পষ্ট নিখিল শুনতে পাচ্ছে। নিখিল আর দাঁড়ালো না, ঘরে এসে বিছানার নিচ থেকে নব বানানো রামদাটা নিয়ে লুঙ্গি হাঁটুর উপরে উঠিয়ে কাছা দিয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়লো। পাখিকে প্রতিমধ্যে ফোন করলো, মেয়েটা ফোন তুলছে না। আসন্ন বিপদের কথা মনে পড়ে তার হাত পা রীতিমতন ঠান্ডা হয়ে আসছে। ওর যেতে লেট হলে না জানি আবার কি দুর্ঘটনা ঘটে বসে। সে বাইকের পাওয়ার বাড়িয়ে দিল, যেখানে 10 মিনিট লাগতো সেখানে এসে মাত্র 3 মিনিটের মধ্যে পৌঁছে গেল। উঠোনের মাঝে বাইকের শব্দ পেয়ে আক্রমণকারীরা সতর্ক হয়। জানলা দিয়ে ওরা বাইরে উকি দেয়। নিখিলকে রামদানিয়ে আসতে দেখে আতকে উঠে, হায় সর্বনাশ, এই আইটেমটাকে এক্ষুনি আসতে হলো। নিশ্চয়ই মেয়েটা রুমে গিয়ে ফোন করেছে। পাখির রুমের সামনে থেকে প্রথম লোকটাকে টেনে আনে তার সহকর্মীরা। আক্রমণকারীটি প্রথমজন বিরক্ত হয়ে বলল, টানছিস কেন? মন্ত্রীর ভাইপুত আইতাছে, এখন না ভাগলে আমাদের চিনে ফেলবে। শালারাও মেরে দিই। পারবি না ওইটার লগে? আমাদের মতন তাগরা জোয়ান নওয়াফের বন্ধু, ওনার শরীরও কম শক্তি নাই। দেখোস না লুঙ্গি কাঁচা দিয়ে রামদা নিয়ে শাসা করে আইতাছে। বাইকে থাকতে চাইলে জলদি পালা। আর বুড়োটার অবস্থা কি করব? দাঁড়া, আমি করছি। মানিক মৃধার কপালেও মাথার পেছনে দুটো কোপ বসিয়েছে ওরা। পালাতে লাগলো। তার আগে নিখিল একটাকে ঘরে ঢুকে দেখে ফেলল। পেছন থেকে সে একটাকে কোপ বসালো, তবুও লোকগুলি নিখিলকে ধাক্কা মেরে বাইরে থেকে দরজা আটকে পালালো। মানিক মৃধার অবস্থা ভালো না, মাথা দিয়ে তরল রক্ত ঝরছে, মুখটা বেদনা ছাপে স্পষ্ট।
গলা কাটা মুরগির মতন লাফাচ্ছে। নিখিলের চোখ ওনার দিকে পড়ল না। অন্ধকারে সে ঠিক দেখতেই পায়নি, উল্টো সে অজানা আতঙ্কে উদ্বেগে উত্তেজনায় ভয় নিয়ে পাখিকে গলা ছেড়ে নাম ধরে ডাকলো। পাখি, পাখি কোথায় তুই? ভয় নেই, শয়তানগুলো পালিয়েছে, বেরিয়ে আয় বোন। নিখিলের গলা পেয়ে পাখি স্বস্তি পেল, উনি সাহস পারল। আধার কেটে গিয়ে মুখে বিজয়ের হাসি ফুটল ওর। ছটপট মুক্তির রুমের দরজা খুলে বেরিয়ে আসে। ওর বাহ্যিক অপ্রীতিকর অবস্থা দেখে নিখিল ললাটে চিন্তান্বিত সূক্ষ্ম ভাঁজ পড়ল। দ্রুত ওর দিকে এগিয়ে গেল, নিজের শার্ট খুলে ওর ওড়নাবিহীন বুকে জড়িয়ে দিল। কাতর কণ্ঠে জিজ্ঞেস করলো, তুই ঠিক আছিস? বিশ্বাস করুন নিখিল ভাই, আমি ধর্ষিতা নই। ওদের কালো হাত আমার শরীরে স্পর্শ করা আগেই আমার আব্বা আমাকে নিরাপদ স্থানে রেখে আসছে। মেয়েটা অসহায় বোধ করুণ গলা নিখিলের বুকে ধারালো ছুরির মতন বিঁধল গিয়ে। আর একটু আগে আসলো না কেন সে? নিজের প্রতি বড্ড আফসোস হচ্ছে। একটু আগে আসলে কত উপকার হতো। পিশাচগুলো ও যখন আক্রমণ করে বসেছিল, নিশ্চয়ই মেয়েটা নিজের কতটা অসহায় ও ছোট ভেবেছিল। সে দৃশ্যগুলো ভাবতে নিখিলের ঘা কাটা দিয়ে শিউরে উঠল। ওর জায়গায় ইচ্ছে থাকলে কি সে সহ্য করতে পারতো না। পাখিকে আর ইচ্ছেকে সে তো কখনো আলাদা চোখে দেখেনি। সেই বোনটার সর্বনাশ করার জন্য শয়তানগুলো মরিয়া হয়ে উঠেছিল। হাতের কাছে পাইলে সব কয়টাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করতো সে। ভাগ্যিস তার আগে পালিয়েছে। নওয়াব যদি এই সত্যটা জানে, কিভাবে নিজেকে কন্ট্রোল করবে সেটাই সে ভাবছে। পাখির মাথাটা নিজের বুকে নিয়ে রাখলো, ওর মাথায় স্নেহের হাত বুলিয়ে সান্ত্বনা দিল। আমি একবারও বলেছি তুই ধর্ষিতা? তুই ধর্ষিতা নোস পাখি, ধর্ষিতা নোস। আমাদের ছোট পাখির কিচ্ছু হয়নি, হতে পারেও না। আমরা বড় বড় ভাই ব্রাদার থাকতে তোর ক্ষতি হতে দিতে পারি না। তবে আর একটু আগে কলটা দিলে ভালো হতো বোন আমার। এখন বলতো ঘরের বাকি সদস্যগুলো কই? মরছে নাকি? সকলে ছোট মামার বিয়ে খেতে গেছে। শয়তানগুলো তারই সুযোগ নিয়েছে। আচ্ছা, শয়তানগুলা তারই সুযোগ নিয়েছে। তোর মাম্মা থাকলে এত কিছু হতে পারতো না। তিনি একটু সাহসী মহিলা ছিলেন। দেখা যেত আক্রমণকারীরা আক্রমণ করতে এসে নিজেরাই আক্রমণ হতো। যাই হোক, একবার কল দিলে এত সমস্যা হতে দিতাম না। জীবন দিয়ে হলেও তোদের রক্ষা করতাম। আমি সময় পাইনি, ওরা আমাদের অতটুকু সময় দেয়নি। নিখিল ভাই, আমার আব্বা কই? নিখিলের স্মরণ হলো ওনার কথা। দ্রুত এদিক ওদিক খুঁজতে লাগলো। অবশেষে সামনের ঘরে দক্ষিণ পাশের বিছানার এক কোণে ওনাকে কাতরাতে দেখা গেল। কপাল কেটে হাঁ করে আছে, মাথার পেছনে গভীরভাবে কেটেছে। মস্তক দেখা যায়, মাথার ডান পাশেও কাটা। রক্তে সমস্ত মুখ মেখে গেছে। মুখ দিয়ে উনি কথা বলতে পারেন না, গলা দিয়ে গোঙান। জবাই করা মুরগির মতন ছটফট করেন। পাখি ওনার অমন বিভৎস হৃদয় বিতরক দশা দেখে গলা ফাটে চিৎকার করে উঠল, আমার আব্বা, আব্বা কথা কও। মানিক মৃধা কথা বলতে পারলেন না, চোখ মুখ বড় বড় করে শ্বাস নিচ্ছে। কিছুক্ষণ পর ধীরে ধীরে শরীরটা নিস্তেজ হয়ে এলো। পাখি ডুকরে কেঁদে উঠছে। ওর আব্বার মাথাটা নিজের কোলে নিয়ে চিল্লিয়ে আহাজারি করছে। খুব দুর্বল তার দেহ, রক্ত ঝরছে, এখনই জরুরি চিকিৎসা প্রয়োজন। নিখিল ব্যস্ত ভঙ্গিতে দ্রুত উঠে দাঁড়ালো। ফোন কেটে জলদি স্পিড বোর্ড খবর দিল। স্পিড বোর্ডওয়ালা নিখিলের পূর্ব পরিচিত ছিল। সেক্ষেত্রে মাঝরাত্রে লোকটা আসতে রাজি হয়েছে। নিখিল বলল 10 মিনিটের মধ্যে চলে আসতে যেন। এরপরে নওয়াফের নাম্বারে একটা কল দিল। নেটওয়ার্কের সমস্যা, কল ঢুকছে না। নিখিলের ভীষণ রাগ লাগলো। এই শালারে যদি সঠিক সময় একদিনও পাইছি, কাজের সময় এটারে পাওয়াই যায় না। একরাশ দুশ্চিন্তা নিয়ে পাখির উদ্দেশ্যে বলল, জলদি কাপড় পাল্টিয়ে আয়, খালুর অবস্থা ভালো নয়। এই শেষ রাত্রে মুলাদি ডাক্তার পাওয়া যাবে না, বরিশাল নিতে হবে। আবার তোরও মাথা কেটে গেছে, তোর চিকিৎসা প্রয়োজন। যা জলদি যা, কাপড় পাল্টিয়ে আয়। ও না, আমি এভাবেই যাব। শোনা বোন আমার, পাগলামি করে না। এই অবস্থায় হসপিটালে যাওয়া যাবে না, লোকে কটু চোখে দেখবে। তাছাড়া তোর এই মুহূর্তে চিকিৎসা প্রয়োজন, পাগলামি করিস না। মাইনা নে। নিখিল ভাই, আপনাদের একটা ফোন করেন, ওনাদের ব্যাপারটা জানানো উচিত। না, ওদের এখন ফোন করা যাবে না। এখন জানলে রাত্রিরে গাড়ি তো পাবেই না, উল্টো কান্নাকাটি করে দুনিয়ার লোক জাগাবে। তার চেয়ে ভালো সকালে জানাবো। এরই মধ্যে স্পিড বোর্ডওয়ালা ফোন করলো, শেষে পড়েছে। নিখিল পাখিকে তাড়া দিল। পাখি কাপড় পাল্টাতে চলে গেল। স্পিড বোর্ডওয়ালাকে ডেকে নিখিল মানিক মৃধাকে স্পিড বোর্ডে উঠালো। ততক্ষণে দরজায় তালা মেরে পাখি একটা ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে পড়ল। ব্যাগের ভেতরে কিছু ওর
আর মানিক মৃধার কাপড় ভরে নিল। বরিশাল পৌঁছাতে 3 ঘন্টার মতন লাগলো। ততক্ষণে ঘরের আলো ফুটেছে। মানিক মৃধাকে অক্সিজেন দেওয়া হলো, শরীরে রক্ত মুছিয়ে ঘুমের ইঞ্জেকশন দিয়ে গেল নার্স এসে। ওনার অবস্থা ভালো নয়। ডক্টর এলো 10টার সময়। মানিক মৃধার অবস্থা দেখে ওনার না করে দিয়েছে, ঢাকা মেডিকেল নিতে বলেছে। এরই মধ্যে নিখিল তেমন টাকা নিয়ে বের হয়নি, যা ছিল ওখানেই শেষ। এখন বাকিটা বিকাশ করে বের করতে হবে। সে মুক্তিকে কল করলো। মুক্তি ফোন রিসিভ করে সালাম দিল। মুক্তিকে কোনো কথা সুযোগ না দিয়ে বলল সে, এখন যা বলবো চুপচাপ শুনবি, কোনো প্রকার প্রশ্ন করবি না। খালাকে স্বাধীনকে নিয়ে জলদি ঢাকা মেডিকেলে চলে আয়, এক্ষুনি রওনা হ, গ্রিন লাইন ধরে আয়, সময় লাগবে না। আর হ্যাঁ, তুই জিজ্ঞেস করার আগেই বলে দিচ্ছি, খালু ও পাখির উপর গতকাল রাত্রে আক্রমণ হয়েছে, কঠিন আক্রমণ। অবস্থা ভালো নয়, বেগতিক। পাখি অসুস্থ আছে, তবে খালুর অবস্থা খারাপ, বাঁচার চান্স ওনারা নিশ্চিত করতে পারছেন না। বরিশাল থেকে না বলে দিছে, আচ্ছা বরিশাল থেকে না বলে দিয়েছে। এখন ওনাকে ঢাকা মেডিকেলে নিব। খালাকে আপাতত অন্য কথা বলে ঢাকা নিয়ে আয়। নানাজানকে কিছু টাকা আসার সময় বিকাশে ক্যাশ আউট করে পাঠাতে বলিস। আমি সঙ্গে তেমন টাকা আনতে পারিনি, টাকা যা ছিল সেসব দিয়ে দোকানের মাল কিনে এনেছি। এখন হাত খালি, বিকাশে যা আছে তা দিয়ে আপাতত ঢাকা যাচ্ছি। অ্যাম্বুলেন্স এসে পড়েছে, এখন রাখ, খালুকে এখনই ঢাকা নিয়ে যেতে হবে। নিখিল ব্যস্ততা নিয়ে খট করে লাইনটা কেটে দিল। মুক্তি সম্পূর্ণ সময়টা পাথর হয়েছিল। আচমকা হামাগুড়ি দিয়ে মাটিতে বসে পড়লো, গলা ফাটে চিৎকার করে কেঁদে উঠল। স্বল্প সময়ের ব্যবধানে বাড়ি ভর্তি মানুষ এসে ওর নিকটে হাজির হলো। কাজল রেখা বুক মুচড়ে উঠল। চিন্তান্বিত সংকীর্ণ মনে ওর পাশে বসে ক্রন্দনরত মুখটা তুলে বললেন, কাঁদছিস কেন মা? কি হয়েছে মাকে বল। আম্মা, আমি বলতে পারবো না, তবে এক্ষুনি আমাদের ঢাকা যেতে হবে। আব্বা বোধহয় বাঁচবো না আম্মা। কথাটা বলে মুক্তি ওর আম্মাকে জড়িয়ে ধরে পুরো করে কেঁদে ফেলে। কাজল রেখা বসা অবস্থা থেকে হঠাৎ মাটিতে হেলিয়ে পড়ল, অবাক নেত্রে প্রশ্নবিদ্ধ নজরে তাকায়। এসব কি বলছিস তুই? ভালোই ভালো লোকটা বাড়িতে রেখে এসেছি, আর এখন বলছিস বাঁচবে না? মগের মুল্লুক নাকি? সত্যিটা বল মুক্তি, নয়তো এখান থেকে এক পাও নড়বো না আমি। গতকাল রাতে কারা যেন ঘরে ঢুকে পাখি আর আব্বাকে কুপিয়ে রেখে গেছে আম্মা। ওদের অবস্থা ভালো নয়, এখন কথা বলার সময় নয়, আমাদের জরুরি যেতে হবে। হাসপাতালে করিডোর জুড়ে লম্বা ভিড়। পাখির ছোট মামা সিকান্দার মির্জা, স্বাধীন মুক্তি, কাজল রেখা আর নিখিল সকলের মুখে বেশ চিন্তিত, উদ্বেগ, উত্তেজনা, হাত পা কাঁপছে। পাখিকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে, মাথায় মোটা ব্যান্ডেজ, এখনো ঘুমাচ্ছে। ওর পাশে মুক্তি আর স্বাধীন বসা। মেয়েটার আঘাত পাওয়া মুখটা দেখে মুক্তি আন্দাজ করতে পারলো কিছুটা কতটা নির্মম নিঃস্ব আচরণ ওর সঙ্গে ঘটেছে। ছোট্ট বোনের জায়গায় নিজেকে কল্পনা করলো। মুহূর্তে ওর মধ্যে পুরো দেহটা কম্পন মেরে উঠল। ওর বুকটা ভারী হলো, ভীষণ ভারী। নিশ্চয়ই তার বোনটা অনেক তখন কষ্ট ও যন্ত্রণা অনুভব করেছিল, কতটা অসহায় ভেবেছিল নিজেকে। তবে আল্লাহর কাছে এটা শুকরিয়া যে বড় কোনো ধরনের সর্বনাশ হয়নি। তার আগে বেঁচে ফিরেছে মেয়েটা, পুরো রাত্রিটা যুদ্ধ করে কাটিয়েছে। এখন তো ঘুম আসার কথা, তাই ঘুমাচ্ছে দেখে মুক্তি আর বিরক্ত করলো না। মানিক পিতাকে দেখে কিছুক্ষণ পর ডক্টর বের হলেন। ওনার মুখটা আতঙ্কে ভরা। নিখিল এগিয়ে গেল। ডক্টর বললেন, স্যার, মিস্টার নিখিল ওনার অবস্থা জটিল, বিশেষ করে মাথার পিছনে ও ডান পাশের কোপটা গভীর। আপাতত প্রাথমিক চিকিৎসা দিয়েছি, তবে আমরা এর সঠিক চিকিৎসা করতে পারবো না। কোনো বাইরের রাষ্ট্রে আপনারা ওনাকে উন্নত মানের চিকিৎসা করাতে নিয়ে যান। মাথায় একটি গুরুত্বপূর্ণ অঙ্গ একটু এদিক ওদিক হলেই শেষ। আপনারা পারবেন না? জোর দিয়ে বলতে পারছি না। আমরা চিকিৎসা করলে ওনার বাঁচার চান্স 1% হবে, আর উন্নত মানের চিকিৎসা করলে 60% বাঁচার চান্স আছে। এখন আপনারাই ডিসাইড করুন কি করবেন। কোন দেশে চিকিৎসা করলে ভালো হয়? লন্ডন যেতে পারেন, লন্ডন গেলেই ভালো হয়। ওখানে আমার পরিচিত এক ডাক্তার আছে, ওখানে গেলে আমি বলে কয়েক টাকা কমিয়ে রেখে আপনাদের সকল প্রকার সাহায্য করতে পারবো। অনুমান কত টাকা লাগতে পারে? বাইরের দেশে একটু বেশি লাগে, ইন্ডিয়া হলে কমই পারতেন, কিন্তু লন্ডনের ক্ষেত্রে আলাদা। 10 তো লাগবেই। আপনারা 15 নিয়ে নেন, কেননা সেখানে আইসিইউতে অনেক টাকার খরচ হবে।
ঔষধও বেশ দামি, সেই ক্ষেত্রে 15 লাখ হলে ভালো। এত টাকা লাগার কথা কেন? আপনাদের যেই হসপিটালের কথা বলছি ওইটা লন্ডনের মধ্যে 1 নাম্বার। ওখানকার চিকিৎসা বেশ উন্নত, ডাক্তারও ভালো, আর তাছাড়া ওনার মাথার ইনজুরিটা বেশ গভীর, কোনোভাবে এদিক ওদিক হলেই সব শেষ। আমরা টাকা জোগাড় করে আপনাকে জানাচ্ছি। দেখুন মিস্টার নিখিল, আপনাদের কাছে মাত্র 15 দিন টাইম আছে। এর মধ্যে ওনার চিকিৎসা না হলে বাকিটা আল্লাহ বলতে পারবেন। ইতিমধ্যে আমরা ওনাকে 2 ব্যাগ রক্ত দিয়েছি, আরও 1 ব্যাগ লাগবে। নিখিল আর কোনো কথা বলতে পারলো না, মাথাটা নত করে দাঁড়িয়ে রইল। 3 দিন টাকার ব্যবস্থা হয়ে যাবে, আপনি মেডিকেলের কাগজপত্র জমা দিন, আমরা 15 দিন আগেই যাব। খালা বুঝে বলছো তো? বুঝেই বলছি। এত অল্প সময়ে টাকা কিভাবে জোগাড় করবে? আল্লাহ এক ব্যবস্থা করে দিবে। মানিক মৃধাকে আইসিইউতে রাখা হয়েছিল, এরই মধ্যে অনেক টাকা শেষ, তবু সরকারি বলে একটু ছাড় ছিল। আজ আবার বাড়িতে নিয়ে যাচ্ছে আর টাকায় কুলানো যাচ্ছে না। মানিক মৃধা আগের ন্যায় কথা বলতে পারেন না, কথা বললেই মাথায় টান খায়, তখন মাথা দিয়ে রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে আসে। শুধু ফ্যাল করে চেয়ে থাকে, নিথর হয়ে খাটে শুয়ে থাকে, ইশারায় হেলিয়ে কথা বলে। এদিকে বাড়ি এসে কাজল রেখা পাড়ার প্রতিবেশীর কাছ থেকে পাখির বিষয়ে কুকথা শুনলেন। তিনি মোটে বিশ্বাস করেননি। করবেন কেন? যেই মেয়েটাকে নিজে পেটে ধরেছেন তাকে সে চিনবে না? অমন চরিত্রহীন মেয়ে সে পালিনি যে ঘরে পর পুরুষ ঢুকাবে। তবে যারা তাকে এইসব কথা বলেছে শুনিয়ে তাদের করা কথা শুনিয়ে দিল। বলেছে ফের যদি তার পরিবারের বিষয় নাক গলায় কিংবা তার বাড়ির আশেপাশেও আসে তাহলে পা কেটে রেখে দিবে। তবে পাখিকে বদনাম করার কাজ কার এবং কে এমন গভীর ষড়যন্ত্রে লিপ্ত ছিল? রাতের আধারে তাদের ঘরে ঢুকে পরিবারের উপর আক্রমণ করেছে। সবটা যোগ করে সে অঙ্ক মিলাতে চেষ্টা করলো, আন্দাজ করে নিল এর পিছনে ঠিক কার হাত আছে। আপাতত আজ মুখে কুলু পেটেছে, তবে যে বা যারা তার এত বড় সর্বনাশ করেছে তাদের কাউকে ছাড়বে না, উচিত শিক্ষা দিয়ে ছাড়বে। সেও কাজল রেখা নামকরা মির্জা বাড়ির মেয়ে। মির্জাদের গ্রামগঞ্জের দাপট কম নেই, বেশ ভালোই আছে। বাপের যেমন ক্ষমতা আছে নিজেরও তেমন লোক সমাজে গলা উঁচিয়ে কথা বলার সাহসও আছে। এর শেষ সে দেখেই ছাড়বে। আপাতত স্বামী সুস্থ হোক। ইদানিং টাকার চিন্তায় কাজল রেখা পাগলনে এদিক ওদিক ঘুরছে, মাথায় হাজারো চিন্তার জট, রাতে ঘুম হয় না ঠিক মতন, পেটে ভাত পড়ে না। সুস্থ লোকটাকে নিথর হয়ে এভাবে বিছানায় শুয়ে থাকতে দেখে তারপর যেটা ছিঁড়ে যাচ্ছে। মুখে কিছু বলেন না, তবে আড়ালে গিয়ে ঠিকই অশ্রু ফেলেন। ওনার কিছু হলে পুরো পরিবারটা পথে নামবে, বটবৃক্ষে ছায়াবিহীন হবে। নিখিলের টাকা নেই, তবুও ক্যাশ হাতিয়ে যা ছিল সব মিলে 2 লাখ হয়েছে, সেটা কাজল রেখার হাতে তুলে দিল। সিকান্দার মির্জা 5 লাখ টাকা দিয়েছে, এটাই তার শেষ সম্বল ছিল। ব্যাংকে জমা ছিল 2 লাখ, আর কাজল রেখা গহনা বিক্রি করে আরো 1 লাখের মতন পেয়েছে, সব মিলে 10 লাখ। এখানে এখনো 5 লাখ টাকা বাকি। ওইদিকে ভিসা এসে গেছে, আগে থেকে ভিসা করে থাকায় অসুবিধা হয়নি। এরই মধ্যে পাখির টেস্ট পরীক্ষাও শুরু হয়ে গেছে। পরীক্ষা আরো আগেই হতো, কিছু সমস্যাজনিত কারণে এখন হচ্ছে। মোট 4টা পরীক্ষা গিয়েছে। মেয়েটা আজকাল বেশিরভাগ সময় নীরব নির্লিপ্ত থাকে, মুখে হাসি নেই, যেন সর্বটুকু হাসি কেড়ে নিয়েছে কেউ। রাস্তা দিয়ে হেঁটে গেলে ওকে লোকে নানা রকম হেনস্থার শিকার হতে হয়, সব নীরবে দাঁতের দাঁত পিষে সহ্য করে। মৃধা বাড়িতে আগের মতন হাসির কলরব শোনা যায় না, মৃতপ্রায়, যেন লোকজন থেকেও নেই। গভীর রাতে পাখি একটা চিঠি লিখতে বসলো। প্রিয় নওয়াব ভাই, আপনি নেই আজ কতটা দিন পেরিয়ে গেল, অথচ এর ভেতরে আপনি কথা বলছেন কেবল একদিন। আপনি জানেন আপনার কথা মনে করে আমি কতটি চিঠি লিখেছি? বলবেন না, বলবো না। আপনি নিজেই এসে দেখে নিয়েন। কিশোরীর আবেগ, প্রেম, ভালোবাসা জুড়ে কেবল আপনি। এই কটা দিনে আপনাকে কতবার ঠিক স্মরণ করেছি আপনি জানেন? জানবেন কি করে? আপনি তো আমার মনের ভেতরে ঢুকতে পারেন না। দূরে গিয়ে লুকিয়েছেন ঠিকই, আপনার অনুপস্থিতিতে কত শত ঘটনা ঘটে গেল। আমাকে মিথ্যে কলঙ্কের অপবাদ দিয়ে গোটা গ্রামের সামনে চরিত্রহীন বলেছে ওরা। নওয়াব ভাই, ওরা আমায় পতিতা বলেছে, আমি নাকি দেহ ব্যবসা করি। আবার আমাকে মেরেছেও, আমার চুল ধরে টেনেছে, গালে থাপ্পড় দিয়ে গলা ফাটিয়ে ফেলেছে।
গালে থাপ্পড় দিয়ে গাল ফাটিয়ে ফেলেছে, ঠোঁট কেটে ফেলেছে, লাঠি দিয়েও মেরেছে। জানেন তখন আমার খুব কষ্ট হতেছে। আবার আপনার মুখটা বারবার মনে পড়ছিল। এই বুঝি আপনি এসে আমায় বাঁচাবেন, কিন্তু আপনি আসেননি। পাষাণ লোক শুধু কি মেরেছে, কত বিশ্রী বিশ্রী ভাষায় গালাগাল করেছে, মিথ্যা অপবাদ দিয়ে গ্রামবাসীর সামনে অপমান করেছে। ওই দিনটার কথা আমি কখনো ভুলবো না। যতদিন বেঁচে থাকবো সারা জীবন ধরে মনে রাখবো। ও প্রিয় নওয়াজ ভাই, আপনাকে বড্ড দেখতে ইচ্ছা করে গো। কতদিন আপনার মুখটা দেখি না, আপনাকে ছুঁই না। আমার আপনাকে দেখতে ইচ্ছে করে, বড্ড দেখতে ইচ্ছে করে। পাখি কলম থামিয়ে দিল। চোখ বেয়ে টপটপ করে পানি পড়ছে। নিজেকে ধাতস্থ করে চোখের পানিটুকু মুছে অপর পৃষ্ঠা ছিঁড়ে ফের লিখতে শুরু করলো। প্রিয় নওয়াজ ভাই, আজ আমার জীবনের এক কালো অধ্যায়ের কথা বলছি আপনাকে। ডিসেম্বরের 20 তারিখটা ছিল নিশীথে ঘেরা। আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর, নৃশংস, নিষ্ঠুরতম রাত ছিল এটি। যেই রাতটি ঘটেছিল কলুষিত কিছু অধ্যায় নিয়ে। আপনি বোধহয় চিনবেন, আপনাদের পূর্ব পরিচিত হবে হয়তো। লম্বা মোটা দানবের মতন দেখতে, চুলগুলি কুচকুচে কালো ও কোকড়া, চোখগুলি মার্বেলের মতন বড় বড় ও গোল গোল। দেখতে লোকটা আমাকে নোংরা করতে চেয়েছিল। ও আপনার পাখির বুকের ওড়না টেনে নিয়েছে, হাতে খামচে দিয়েছে, পেটে নখ বসিয়েছে, গলায় কামড়ে দিয়েছে, আমার জামার হাতা ছিঁড়ে ফেলেছে। আপনি ওকে ছাড়বেন না, একটা কেউ নয়, ওরা 3 জন ছিল। আমি কোনোদিন মানুষ খুন করতে কাউকে বলিনি, কিন্তু আপনাকে বলছি আজ ওদের নৃশংসভাবে হত্যা করুন। চোখের তারায় গজালি ঢুকিয়ে দিন, জিভ টেনে কেটে দাঁত ফেলে মুখ সেলাই করে দিন, হাত কেটে টুকরো টুকরো করে দিন। ওদের মাথা ন্যারো করে ক্যাচ ক্যাচ করে ব্লেড দিয়ে কেটে লবণ মরিচ লাগিয়ে দিন। রাস্তার কুকুরও যেন ওদের ছিন্ন ভিন্ন দেহটা দেখে মুখ ফিরিয়ে নেয়। ও আমার শখের পুরুষ। আপনার আসার অপেক্ষায় আপনার পাখি এখনো বসে। কবে পাবো আপনার দেখা? আগে আপনি কিস করলে, কামড় দিলে অসভ্য নির্লজ্জ বলতাম। আজ সেসব পাগলামিগুলো বড্ড মিস করি। আমার প্রিয় নওয়াজ ভাই, খুব মিস করি। অবশেষে সবশেষে মিস ইউ আমার প্রিয় হাজব্যান্ড। আই লাভ ইউ মাই হার্ট। জলদি চলে আসুন। এই দুঃখের দিনে আপনার সঙ্গ চাচ্ছি। একা একা চলতে আর পারছি না। আমি ক্লান্ত, বড় ক্লান্ত, বড্ড ক্লান্ত। এখন আপনার বুকটাতে একটু শান্তি চাই, আপনার পায়ে ভর দিয়ে চলতে চাই। এটি আপনারই কলিজা। চিঠিটা বইয়ের ভাঁজে রেখে দিল। পরদিন বিকেলে ট্রি হোমে গেল, দেখলো রমিজ জ্বরে ভুগছে। পাখিকে দেখে অনুতপ্ত হলো, মাথা নিচু করে রাখলো। লজ্জায় মুখ তুলতে পারছে না, মুখটা কেমন শুকনো ফোলা ফোলা। পাখি কিছুক্ষণ বসে বসে মাথায় জল পট্টি দিয়েছিল। রমিজের চোখ বেয়ে 1 ফোঁটা পানি গড়িয়ে পড়লো। তার একটা ছোট বোন ছিল, যদিও তার কখনো জ্বর হতো এমনই পাশে বসে জল পট্টি দিত। নারীদের মন না বজ্র কোমল হয়। তার জলজাত প্রিয় মানুষ সামনে রমিজ লজ্জিত হওয়া মুখটা নিয়ে বলল, ভাবি, আই অ্যাম সরি, আমি জ্বরের কারণে কিছুদিন পর্যন্ত উঠতে পারছি না। আপনাকে এত বড় বিপদে মুখে রাখা উচিত হয়নি। ভাই জানলে আমাদের জ্যান্ত পুঁতে ফেলবে। আমাদের মাফ করবেন ভাবি, প্লিজ মাফ করুন। ওই দিন আমরা কেউ বাড়ি ছিলাম না, থাকলে শয়তান মহিলাগুলোর অবস্থা খারাপ করে ছাড়তাম। ওরা তো চিনে না কার কলিজায় হাত দিছে। ভাইরে একবার আসতে দেন, দেখেন সব কটারে জেলে ভরবে। আপনি ঠিক আছেন তো ভাবি? আপনার আব্বার কি হয়েছে? সে অসুস্থ নাকি? আমাদের উপর গভীর রাতে আক্রমণ হয়েছিল রমিজ ভাই। আমার আব্বাকে কারা যেন কুপিয়েছে। এই দেখুন আমার মাথাটাও একটা, এই দেখুন আমার মাথাও একটা দিয়েছে। আমার মাঝে মধ্যে মনে হয় কি জানেন রমিজ ভাই, আমি মনে হয় বেশি দিন বাঁচবো না। মাথাটা ইদানিং ঝিমঝিম করে থাকে, কখনো পাকানি ঘোরানি মারে। আপনাদের ওপর আক্রমণ করতে যাবে কে? চিনেন তাদের? না তা জানি না, তবে ব্যক্তিগত শত্রুমি হবে হয়তো। আপনার ভাই ফোন করেছিল। আমার মনে হয় কি জানেন, ওই দেশে গিয়ে আপনার ভাই ভুলে গেছে তার একটা বউ আছে। ওই দিন তো মরে গেলে আজ 10-12 দিন হয়ে যেত। আমার লাশটা এসেও আপনার ভাই দেখতে পেত না। অমন কথা মুখেও আনবেন না ভাবি। ভাই আপনাকে ছাড়া পাগল হয়ে যাবে। উনি হয়তো ফোন করার মতোই পরিস্থিতিতে নেই, থাকলে অবশ্যই দিত। পাখি আর কথা ভালো না, চোখ দুটি ওর জ্বলে উঠল।
বেডরুমের দরজা খুলে ভেতরে ঢুকে দরজা আটকে দিল। কতদিন পর আবার বেডরুমটিতে ঢুকলো। ওড়না ফেলে রেখে নিচে বসে পড়লো। বদ্ধ রুমটিতে বসে বসে মুখ চেপে ধরে কতক্ষণ কাটলো। রমিজ ফোপানো শব্দ পেল, তার সহ্য হলো না। নারীদের কান্না তার বড্ড সহ্য হয় না। আর না পেরে নফকে কল বসালো। কল ঢুকছে না কিছুতেই। রমিজ বিরক্ত হলো, মহাবিরক্ত। পাখি চোখ মুছে নিল। নিষ্ঠুর লোক একটা। এত এত ভালোবাসা এখন দূরে গিয়ে কাঁদাচ্ছে। আপনার ভালো হবে না, মোটেও ভালো হবে না, মনে রাখেন। চিঠির বক্সে ওড়নায় গিট্টু দিয়ে রাখা চিঠি দুটো তুলে বক্সে রেখে দিল। আলমারি ঘেটে দেড়মোহরের টাকাটা খুঁজে পেল। দেড়মোহরের চেকটা খুঁজলো, পেল না। মনে হয়তো আলমারিতে রেখেছিল। তাহলে কোথায় গেল? কতক্ষণ খুঁজলো, তবুও পেল না। হতাশ হলো। কত ভেবেছিল ওই টাকার চেক ভাঙিয়ে দিয়ে ওর আম্মাকে উপকার করবে, সেই সব জলে গেল। তবু হতাশ হওয়া যাবে না, মনোবল হারানো যাবে না। সে আবার খুঁজল। তখনই হাতের কাছে একটি ভিজিটিং কার্ড পেল। কার্ডটি উল্টে পাল্টে দেখলো। এটা তো সেই কার্ড যেটা সে কোচিং সেন্টারের বার্ষিক ক্রিয়া সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রথম হয়েছিল, তখন ওই লোকটা ওকে দিয়েছিল। ও এখানেই রেখেছিল। কার্ডটি আবার দেখলো। নামটা উচ্চারণ করলো সলমন চৌধুরী। কিছু একটা কথা মনে করে ঝটপট ওনার ফোন নাম্বার তুলে নিল। এরপরে কল বসালো। অপর প্রান্ত থেকে ফোন বাজতে বাজতে রিসিভ হলো। গমগমে কণ্ঠ শোনা গেল। হ্যালো কে? আসসালামু আলাইকুম। জি স্যার, আমি। নামটা বললে ভালো হয়। অনন্যা রহমান পাখি। সরি, কোন অনন্যা? পাখির বজ্র মনক্ষুণ্ণ হলো, বুকটা ভার হলো। এত তাড়াতাড়ি ওর নামটা ভুলে বসলো। অবশ্য বড় লোকের কাজ বলে কথা, তাকে মনে রেখেই বা কি করবে? সে নিজেকে তটস্থ করে অধর জিভে চুবিয়ে নিল, নিজেকে সংযত করে কঠোর বেগ বহাল রেখে বলল, স্যার ওই যে কোচিং সেন্টারের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে যার হাতে আপনি পুরস্কার তুলে দিয়েছিলেন সেই আমি। এবার মনে পড়েছে। ও হ্যাঁ, তুমি সেই ছোট্ট পাখি। জি স্যার। তা এতদিন পর কি মনে করে কল দিলাম? স্যার আপনি যে প্রস্তাবটা তখন দিয়েছিলেন, আমি আপনার প্রস্তাবে এখন রাজি। আপনার সঙ্গে কাজ করতে চাই। বুঝে বলছো তো? তবে আমার একটি শর্ত আছে। আমাকে এই মুহূর্তে 5 লাখ টাকা দিতে হবে। সামনাসামনি কথা বলে ভালো হতো। আমি শহীদপুর আসছি, অ্যাড্রেস মেসেজ করে পাঠিয়ে দিচ্ছি, চলে আসুন। আচ্ছা। ফোন কাটার পর পাখির একটু শান্তি লাগলো। পরদিন দুপুরে নিখিলকে নিয়ে শরীয়তপুর গেল। লোকটার ঠিকানা অনুযায়ী তাকে গিয়ে পাওয়া গেল। ওদের দেখে কাজের ছেলেটা চা বিস্কুট এগিয়ে দিয়ে গেল। লোকটার দেখা মিলল মিনিট 2 পর। ওনাকে দেখে পাখি সালাম দিল। পাখির সঙ্গে নিখিলকে দেখে ইশারায় জানতে চাইলো হাসান চৌধুরী। ছেলেটাকে? আমার কাজিন। আপন? মেন কথায় আসি। দেখো পাখি, তোমার টাকা 5 লাখ লাগুক কিংবা 6 লাখ লাগুক আমি দেব। বিনিময়ে তোমাকে 2 বছরে কন্ট্রাক্ট পেপারে সাইন করতে হবে। এই 2 বছর তুমি কেবল আমার সঙ্গে কাজ করবে, অন্য কোথাও গানের রেকর্ডিং দেবে না এবং কাজও করতে পারবে না। প্রতি মাসে 10,000 করে টাকা পাবে। 2 বছর পর যেখানে খুশি সেখানে যাও, বাধা দেব না। আবার আমার সঙ্গেও কাজ করতে পারো। আমি রাজি। বুঝে বলো। আমি বুঝেই বলছি, টাকাটা আমার বড্ড প্রয়োজন স্যার। আর হ্যাঁ, আমি যদি এসএসসি পরীক্ষার পর জয়েন করি, সমস্যা আছে? না। হাসান চৌধুরী 5,10,000 টাকা একটি চেক পাখির দিকে এগিয়ে দিল। অগ্রিম তোমার বেতন দিয়ে দিলাম, তোমার সুযোগ অনুযায়ী চলে আসুন। ধন্যবাদ স্যার, বিপদের দিনে আপনি সাহায্য করলেন। লোকটা বিনিময় হাসলো। নিখিল বের হতে হতে বলল, লোকটা প্রচুর ধূর্তমান। তোকে 2 বছরের কন্ট্রাক্ট পেপারে সাইন করালো, অথচ পেলি মাত্র 5 লাখ টাকা। আর তিনি 1 মাসেই তোরে দিয়া 5 লাখ টাকা ইনকাম করে ফেলবে। থাক নিখিল ভাই, এসব এখন আর ভাবার সময় নেই। আগামীকাল তো আপনারা রওনা হবেন। আম্মা, আপনি আর নানা যান। তবে নবাব জানলে তোকে এসব করবে দিবে না পাখি। আচ্ছা, সেটা পরে আমি বুঝে নিব। বুড়া ব্যাংক থেকে চেকটা ভাঙিয়ে টাকা নিয়ে বাড়ি এলো। পাখি নিখিলকে বাড়ি পর্যন্ত টেনে এনেছে। এত টাকা দেখার পর ওর আম্মা যদি আবার সন্দেহ করে? কাজল রেখার হাতে টাকার বান্ডিল দিতে তিনি অবাক নজরে তাকান। নিখিল ইশারা আশ্বস্ত করল। কাজল রেখা আর প্রশ্ন করলেন না। টাকাটা তার এখন অতি প্রয়োজন। তিনি টাকার টান দেখে আরও একজনের কাছে জায়গা সম্পত্তি বিক্রি করে দিচ্ছিলেন। রাতের ভেতরেই তার টাকার প্রয়োজন ছিল, তাই জায়গা বিক্রি করতে বাধ্য হয়েছেন। রাতে লোকটা কাগজ কলম নিয়ে আসবে বলেছিল। নিখিল ওনাদের ফোন করে আসতে নিষেধ করে দিল। সকলে বৈঠকে বসে
সিদ্ধান্ত নিল আগামীকাল সকাল সকাল তারা বেরিয়ে পড়বে। এরপর ঢাকা থেকে সোজা লন্ডনের ফ্লাইট ধরবে। এদিকে মানিক মৃধার অবস্থা ভালো না। রাতে পাখি ওর আব্বার কাছে বসলো, নিজ হাতে খাবার খাইয়ে দিল। খাবার খাওয়ার পর ওষুধও খাইয়ে দেয়। এরপরে ওনার সঙ্গে বিড়বিড় করে কথা বলে। জানো আব্বা, তোমার আর কষ্ট সইতে হবে না, তোমার টাকার জোগাড় হয়ে গেছে, এরপর তুমি আগের মতন সুস্থ হয়ে যাবে। ওর আব্বা ইশারায় কিছু ফ্যাস ফ্যাস গলায় বলতে চাইল। পাখি বুঝলো ওর আব্বার দু চোখের গোল ঘেঁষে পানি পড়ছে। পাখি বৃদ্ধা আঙুল দিয়ে মুছিয়ে দিল। ইস, কাঁদছো কেন? বলছি না কাঁদবা না, কাঁদলে তোমারে মায়ের দিব, বুঝলা? আমি তোমার মা, জানো না মায়ের কথা শুনতে হয়। এখন চুপচাপ ঘুমিয়ে যাও, কাল খুব ভোরে উঠতে হবে, তুমি ঢাকা যাবা, এরপরে ঢাকা থেকে লন্ডন। আমি আবার আমার সুস্থ আব্বাটাকে দেখতে চাই। আব্বা, তোমাকে খুব মিস করব। আমার পাসপোর্ট থাকলে আমিও যেতাম, কিন্তু নেই। কেউ ওনাকে শুয়ে দিল লেপ গায়ে দিয়ে। কতক্ষণ ওর বাবার মাথার কাছে শুয়ে রইল। অধিকাংশ রাত ওভাবেই কাটলো। ফজরের আগ দিয়ে উঠে বসলো, রুটি বানালো, ভাজি বাজলো। ওর আব্বাকে উঠিয়ে তাইম দিয়ে উজু করিয়ে নামাজে বসিয়ে দিল। এরপরে ও নামাজে চলে গেল। নামাজে পড়ে ওর আব্বার কাপড়, ওর আম্মার কাপড় এবং যা যা জরুরি ক্ষেত্রে লাগবে সেসব ব্যাগে পড়লো। এরই মধ্যে ওর আম্মা উঠে গেল। তিনি নামাজে দাঁড়িয়েছেন। মুক্তি ঘুমাচ্ছে। ওর আব্বার সঙ্গে কাজল রেখা, নিখিল আর সিকান্দার মির্জা চাপেন। নাস্তার প্লেট সাজিয়ে পাখি এলো ওর আব্বাকে ডাকতে। লোকটা কেমন ডান কাতে শুয়ে আছে। পাখিও না ললাটে হাত রাখলো। বেশ ঠান্ডা। পাখির চিন্তা হলো ওর আব্বার বুঝি শীত করছে, মুখে বলতে পারছে না। ও গিয়ে জলদি করে নিজের লেপটাও এনে ওনার গায়ে দিল। এরপরে কানের কাছে গিয়ে ডাকলো, আব্বা, ও আব্বা, উঠে পড়ো, তোমার নাস্তা খাওয়ার সময় হয়ে গেছে। ওনার কোনো সারা শব্দ নেই। পাখি ওনার গায়ে হাত দিয়ে ছুকিয়ে ছুকিয়ে ডাকলো, আব্বা, ও আব্বা, উঠবা না? তোমাকে তৈরি হতে হবে তো। ওর ঝুলানোর সঙ্গে সঙ্গে ওনার মাথাটা বালিশ থেকে নিচে নেতিয়ে পড়লো। পাখি চমকে উঠল। ভয় পা দুটো পিছিয়ে গেল। গলা শুকিয়ে এলো। ওনার হাত ধরে শির দ্বারা দেখলো শিরা নড়ে চড়ে না। পাখির ওনার হাত ধরে শিরা দেখলো শিরা নড়ে চড়ে না। পাখির অজানা ভয় আতঙ্কে বুকটা মুচড়ে উঠলো। জলদি মুক্তি রুমে ছুটে গেল। আচমকা মেয়েটাকে ঘুম থেকে টেনে তুললো। মুক্তি বিরক্ত হলো। পাখি ভয় উত্তেজনায় কাঁপছে। মুখ দিয়ে কথা অবধি বলতে পারছে না। ওর বুকের কম্পন মুক্তি স্পষ্ট উপলব্ধি করতে পারছে। দ্রুত সে খাট থেকে নেমে গেল। পাখির কাজ ছাকিয়ে প্রশ্ন করলো, কি রে পাখি, তুই ঠিক আছিস? এমন করে মৃগী রোগীর ন্যায় কাঁপছিস কেন? আপা, আপাই কথা কয় না কেন? কি কস এসব? মাথা ঠিক আছে? সত্যি দেখে যাও, দেখো ওনাকে ডাকছি, শুনছে না। মানিক মৃধার মুখটা সাদা ফ্যাকাশে দেখা গেল। দেহে যেন এক ফোঁটাও রক্ত নেই। মুক্তি হাঁটু গেড়ে মেঝেতে বসে ওর আব্বার মুখটা ধরে ডাকলো, আব্বা, ও আব্বা। মানিক মৃধা কথা বললেন না। পাখি হুড়মুড়িয়ে মুক্তির পাশে এসে বসে পড়লো। দুজনের দিকে তাকালো। অজানা ভয়ে দুজনেই থর থর করে কাঁপছে। পাখি ইশারা জানতে চাইলো, কি? মুখী পাখিকে কি সান্ত্বনা দিবে? ওর নিজেরই এখন ভয় রীতিমতন হাত পা কাঁপছে। কাঁপা হাতটি নাকের কাছে নিল। মুহূর্তের মধ্যেও পিছিয়ে গেল। পুরো শরীর বরফের মতো ঠান্ডা হয়ে এলো। চোখে মুখে অবিশ্বাস্য। এটা হতেই পারে না। আচমকা গলা ফাটিয়ে চিৎকার করে কেঁদে উঠল, পাখি রে, নেই, আমার আব্বা নেই রে, নেই। আব্বা আমাদের ফাঁকি দিয়া চইল্লা গেছে। ও আল্লাহ, আমার আব্বারে কেন নিলা? আমাকে কেন এতিম করলা? এখন কারে আমরা আব্বা বইলা ডাকমু? মুক্তির আহাজারি শুনে পাখি পুরোদমে স্তব্ধ হয়ে গেল। মজা করছো না আমার সঙ্গে? আমি একটু আগেও আব্বারে ফজরের নামাজে বসিয়ে দিয়েছিলাম। তোমাদের সঙ্গে কথা না বললে কি হবে? আব্বা ঠিকই আমার সঙ্গে কথা বলবে। সরো তুমি। মুক্তিকে ঠেলে সরিয়ে দিয়ে পাখি ওর আব্বার কানের কাছে গিয়ে ডাকলো, মজা করছো না তুমি আমার সঙ্গে? আমি একটু আগেও আব্বারে ফজরের নামাজে বসিয়ে দিয়েছিলাম। তোমাদের সঙ্গে কথা না বললে কি হবে? আব্বা ঠিকই আমার সঙ্গে কথা বলবে। সরো তুমি। আব্বা, ও আব্বা, তুমি কি আমার ডাক শুনতে পাচ্ছ? তোমার পাখি তোমাকে ডাকছে। আব্বা, ওঠো তুমি। তোমাকে ঢাকা যেতে হবে তো, তোমার চিকিৎসা হবে, জলদি ওঠো, নয়তো মার খাবে কিন্তু। মানিক মৃধার থেকে কোনো প্রকার উত্তর এলো না। মুক্তি পাখিকে টেনে আনলো। ওর আব্বার মুখটা ঢেকে দিল। পাখিকে বুকের সঙ্গে শক্ত করে জড়িয়ে ধরল।
পাগলামি কেন করছিস পাখি? আমাদের আব্বা আমাদের মাঝে নেই রে, নেই। দেখছিস না, উনি আমাদের ডাক শুনতে পাচ্ছেন না, কথা বলছেন না। পাখি মুক্তির কোনো কথাই শুনে না। সে ছুটি গিয়ে স্বাধীনকে ডেকে তুললো। স্বাধীন মেজাজ খারাপ করে রাখলো। ওটা কড়া কথা শোনাতে ছিল, তার আগেই পাখির বাহ্যিক এলোমেলো ভঙ্গিমা দেখে উঠে দাঁড়ালো। দেখো না স্বাধীন, দেখো না স্বাধীন, আব্বাকে সেই কখন থেকে ডাকছি, উঠছেই না। আমার মনে হয় কি জানোস, আব্বার বুকের ব্যথাটা আবার বেড়েছে। তুই গিয়া ফরিদ ডাক্তারে একবার ডেকে আনতো, উনি এসে একবার আব্বাকে দেখে যাক। পাখির কথার আগা মাথা ওর কিছুই কানে ঢুকলো না। ওর কানে কেবল মুক্তির আহাজারি হু হু করে ঢুকে পড়েছে। কিছুক্ষণের মধ্যে কাজল রেখাও নামাজ শেষ করে হন্তদন্ত হয়ে ছুটে এলো। মানিক মৃধাকে নির্ধরের মতন শুয়ে থাকতে দেখে তার আর কিছুই বুঝতে বাকি নেই। তিনি হঠাৎ সেন্সলেস হয়ে পড়ে যান। ওনাকে খাটে উঠিয়ে স্বাধীন গেল ডাক্তার ডাকতে। ডাক্তার নিয়ে এসে দেখলো বাড়ি ভর্তি মানুষ। নিখিলও আছে পাশে। পাখি ওনাকে ফোন করে ডেকেছে। পাখির বিশ্বাস ডাক্তার এলেই ওর আব্বা আবার চেকে উঠবে, কথা বলবে। তবে তেমন কিছুই হলো না। ডাক্তার জানালেন ভোরে 5:30 ওনার মৃত্যু ঘটেছে। ওনাকে 5:20 পাখি নামাজে বসিয়ে দিয়েছিলেন। আর তার মানে ওর আব্বা নামাজের মধ্যে মারা গেছে। পাখি কিছুতে স্থির থাকতে পারে না, দপ করে বসে পড়ল। চুল খামচে ধরে পাগলের মতন আচার করে আচমকা চেঁচিয়ে উঠল, এটা কিছুতেই হতে পারে না। আমার আব্বা মরতে পারে না। উনি তো আমাকে কথা দিয়েছিলেন সব সময় আমার পাশে থাকবে, আমাকে দেখে রাখবে, আগলিয়ে রাখবে। তাহলে আজ কেন লুকিয়ে পালালে আব্বা? তুমি তো চোর নও আব্বা, তবে চোরের মতন কেন লুকাচ্ছ? এমনটা করো না আব্বা, প্লিজ করো না। তুমি ছাড়া আমাকে বোঝার মতন কেউ নেই, কেউ নেই। কে ডাকবে আমায় মধুর সুরে আম্মা? ছোট মা বলে জবাব দিয়ে দাও আব্বা, তোমাকে দিতেই হবে।